প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের তড়িৎ রসায়নের উপর আলোচনা করব। যদিও আমরা ইতিমধ্যে তড়িৎ রসায়নের উপর 3টা ক্লাস নিয়ে গেছি। আশা রাখি তোমরা ওই ক্লাসগুলো ভালোভাবে দেখছো। আমরা ধারাবাহিকভাবে আজকে ওই ক্লাসের কিছু একটু পিছন থেকে আসবো। গত ক্লাসে আমরা তড়িৎ রসায়নের একটা অংশে তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে ফ্যারাডে একটা সূত্র দিয়েছিলেন। তার নাম অনুসারে আমরা এটাকে বলি তড়িৎ বিশ্লেষণ, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র। তো সেই সূত্র অনুসারে আমরা একটা তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ চালনা করি, ওই তড়িৎ প্রবাহের কারণে ক্যাথোডে অথবা অ্যানোডে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে অথবা কি পরিমাণ পদার্থ অ্যানোড থেকে দ্রবীভূত হবে তা আমরা হিসাব করে বের করতে পারছি। গত ক্লাসে ধারাবাহিকতা আমরা আজকে দুটা তড়িৎ বিশ্লেষক কোষ নিয়েছি এবং তাতে ভিন্ন ভিন্ন তড়িৎ প্রবাহ এবং সময়ের মধ্যে আমরা দেখব কি পরিমাণ পদার্থ সঞ্চিত হয়। একটা কোষের মধ্যে আমরা কপার সালফেট দ্রবণ নিয়েছি, অন্য একটি কোষের মধ্যে আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ নিয়েছি। তাহলে কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে যদি আমরা 50 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করি, তাহলে ক্যাথোডে কি পরিমাণ কপার জমা হবে সেটা আমরা প্র্যাকটিস করব। চলো তাহলে আমরা জানি যে W সমান ZIT। এখানে I হলো তড়িৎ প্রবাহ হলো 50 মিলিঅ্যাম্পিয়ার। 50 মিলিঅ্যাম্পিয়ার, এটাকে যদি আমরা অ্যাম্পিয়ারে নিই তাহলে 1000 দ্বারা ভাগ দিয়ে আমরা অ্যাম্পিয়ারে নিয়ে যাব। আর কি হলো 10 মিনিট, 10 মিনিটকে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ডে চলে আসবে। তাহলে আমরা I এবং T সম্পর্কে জানলাম এবং সেটা আমাদের কোষের মধ্যেই দেওয়া আছে। ওই কোষের অংশটা I এবং T আমরা ব্যবহার করলাম এবং একটাকে অ্যাম্পিয়ারে আর একটাকে সেকেন্ডে নিয়ে আসলাম। এবার আসো Z। Z সম্পর্কে তোমরা জানো, Z সমান W/Q। আর এই কোষে কপার দুটো ইলেকট্রন গ্রহণ করবে, কপার ধাতুতে রূপান্তরিত হবে, তড়িৎদ্বারে যে জমা হবে। আমরা জানি এই দুটা ইলেকট্রন গ্রহণ করা মানে 2 ফ্যারাডে আধানের পরিবর্তন হওয়া। তো আমরা 2 ফ্যারাডে আধানের পরিবর্তনের কারণে এটাও আমরা জানি 63.5 গ্রাম কপার জমা হবে, এর পরিমাণ 63.5 গ্রাম। তাহলে 2 ফ্যারাডে মানে 2 ইনটু 96,500 কুলম্ব। তাহলে আমরা যদি হিসাব করি W সমান ZIT এর মধ্যে এই মানগুলো বসিয়ে দিই, তাহলে অবশ্যই আমরা এই ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে সেটা আমরা হিসাব করে বের করতে পারবো। তাহলে আসো W সমান Z এর মান হলো 63.5 আর 2 ইনটু 96 500 ইনটু হলো এই যে 5 ইনটু 10 ইনভার্স 3 ইনটু হলো 600 সেকেন্ড। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করি, হিসাব করি, ক্যালকুলেটর দিয়ে লিখে তার মানটা আমরা সহজে বের করে নিতে পারবো। বের করলে আমরা কি পরিমাণ কপারে সঞ্চিত হবে এই বিদ্যুৎ চালনা করলে সেটা আমরা হিসাব করে ফেলবো। ঠিক একইভাবে আমরা কোন একটা তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দিয়ে যদি 30 মিনিট সময়ে 160 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করা হয়, তাহলে দ্রবণে এই ক্যালসিয়াম ক্লোরাইড আছে, ক্যালসিয়াম কি পরিমাণ ক্যাথোডে জমা হবে, ঠিক একই সিস্টেম আমরা বের করে নিতে পারবো। আশা রাখি তোমরা এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে দিয়ে প্রবাহিত বিদ্যুৎ এবং সময়ের মাধ্যমে ক্যাথোডে কি পরিমাণ ক্যালসিয়াম এবং কয়টি ক্যালসিয়াম পরমাণু জমা হবে সেটা তোমরা হিসাব করে বের করতে পারবে। তাহলে অবশ্যই আমরা এটা প্র্যাকটিস করব। চলো তাহলে আমরা আজকে আমাদের আলোচ্য বিষয়গুলোতে যাই। আমরা আসলে গত ক্লাসে কিছু সমস্যা নিয়ে আমরা একটু কথা বললাম। এবার চলো, গত ক্লাসে আমরা পড়াইছিলাম ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের সূত্র এবং তার প্রয়োগ। আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় থাকবে অর্ধজারণ বিক্রিয়া, অর্ধবিজারণ বিক্রিয়া, ধাতু সক্রিয়তা সিরিজ, ধাতু সক্রিয়তা সিরিজের কার্যকারিতা এবং ব্যবহার।
অর্ধ জারণ বিক্রিয়া কাকে বলি তোমরা খাতা নাও এবং কলম নিয়ে বসে যাও। অর্ধ জারণ বিক্রিয়ার সংজ্ঞাটা একটু লিখে নেবো। অর্ধ জারণ বিক্রিয়া হলো একটি পূর্ণাঙ্গ জারণ বিজারণ বিক্রিয়ায় যে অংশে জারণ ঘটে এই অংশটাকে আলাদা করে বিক্রিয়াকারী লেখাটাকে আমরা অর্ধ জারণ বিক্রিয়া বলবো। যেমন ঠিক অপরদিকে অর্ধ বিজারণ বিক্রিয়া। অর্ধ বিজারণ বিক্রিয়া হলো একটি পূর্ণাঙ্গ জারণ বিজারণ বিক্রিয়া যে অংশে বিজারণ ঘটে ওই অংশকে বিক্রিয়া আকারে বিজারণ বিক্রিয়া আকারে লেখার এই লেখাটাকে আমরা বলবো অর্ধ বিজারণ বিক্রিয়া। যেমন আমরা প্রায় একটা কথা বলি, যদি আমরা জিঙ্ক এবং কপার সালফেট দ্রবণ দিই, জিঙ্ক সালফেট দ্রবণ প্লাস কপার উৎপন্ন হয়। এখানে জিঙ্ক তার জারণ মান এখানে 0 ছিল, কপারের জারণ মান 2 ছিল, জিঙ্ক 2 প্লাস কপার 0, অর্থাৎ জারণ মানের পরিবর্তন থেকে আমরা বুঝতেছি জিঙ্ক 0 জারণ মান থেকে প্লাস 2 জারণ মানের পরিবর্তন হয়েছে, আর কপার প্লাস 2 থেকে 0 হয়েছে। অর্থাৎ কোন ধাতব পরমাণু জারণ মান যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বুঝি তার জারণ বিক্রিয়া ঘটছে, আর জারণ মান যদি হ্রাস পায় তাহলে আমরা বলি বিজারণ বিক্রিয়া ঘটছে। তার আগে আমরা জারণ মান কি সেটা আমরা পরিমাণগত রসায়ন অংশে অবশ্যই ব্যাখ্যা করছি। জারণ মান হলো বিক্রিয়াকালে কোনো পরমাণু যতটা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে তার সংখ্যাটাকে আমরা জারণ সংখ্যা বলবো, জারণ মান বলবো। যতটা ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে ওই সংখ্যাটা যদি ওই পরমাণুর উপরে আমরা প্লাস অথবা মাইনাস দিয়ে লিখি তাহলে ওই প্লাস এবং মাইনাসটাই হলো ওই পদার্থের জারণ সংখ্যা বা জারণ মান। তাহলে আমরা এই জিঙ্ক এবং কপার সালফেট, জিঙ্ক সালফেট যখন এখানে আমরা অর্ধ জারণ বিক্রিয়া লিখব, অর্ধ জারণ বিক্রিয়া। অর্ধ জারণ বিক্রিয়া হলো এখানে দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাস আয়নে পরিণত হয়, তাহলে এটা অর্ধ জারণ হলো। অথবা আমরা এটাকে জিঙ্ক 2 প্লাস 2 ইলেকট্রন এটাও আমরা লিখতে পারি। অর্থাৎ জারণ বিক্রিয়ায় ইলেকট্রনকে প্লাস দিয়ে ডান পাশে লিখা হয়, সেই হিসাবে আমরা ডান পাশে লিখলাম। তাহলে এই বিক্রিয়াটা হলো একটা অর্ধ জারণ বিক্রিয়া। আবার অর্ধ বিজারণ বিক্রিয়া, দেখো কপার 2 প্লাস ছিল, সে দুটো ইলেকট্রন গ্রহণ করছে, কপার ধাতুতে পরিণত হয়েছে। তাহলে এখানে কপারের বিজারণ করছে, অর্থাৎ তার জারণ মান হ্রাস পাইছে। আমরা জানি জারণ মান হ্রাস পেলে সেটা হয় বিজারণ বিক্রিয়া, আর জারণ মান বৃদ্ধি পেলে এটাকে আমরা জারণ বিক্রিয়া বলি। তাহলে আমরা অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া আমরা শিখে ফেললাম। অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ বিজারণ বিক্রিয়া। এবার আসলে ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজ কি? ধাতু সক্রিয়তাটা কি? ধাতব পদার্থ কি? আমরা ধাতব পদার্থ বলি যে সকল পদার্থ তার যোজন স্তরের সর্বশেষ স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতব পদার্থ বলে। অর্থাৎ ধাতব পদার্থগুলোতে নিশ্চয়ই গ্যাসের তুলনায় কিছু ইলেকট্রন বাড়তি থাকবে, যে ইলেকট্রনগুলো তারা সহজেই ত্যাগ করে ধনাত্মক আধানে পরিণত হবে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ধাতব পদার্থগুলোকে চেনার জন্য আমরা একটা মানে সাধারণভাবে চিনি যে প্রত্যেক ধাতব পদার্থের নামের শেষে আম থাকবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আম থাকবে। তাহলে এই ধাতব পদার্থগুলো সক্রিয়তা বলতে আমরা বুঝি ধাতব পদার্থ কে কত দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে, যে যত দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করবে আমরা বলবো ওই ধাতব পদার্থটা তত বেশি সক্রিয়। এই সক্রিয় বিক্রিয়া অংশগ্রহণ করার উপর ভিত্তি করে এদেরকে সক্রিয়তার একটা সারি বা সারণীতে সাজানো হয়। এই সক্রিয়তার সারি অথবা সারণীকে আমরা বলি ধাতু সক্রিয়তা সিরিজ। ধাতু সক্রিয়তা সিরিজ বিভিন্নভাবে ধাতব পদার্থগুলো তারা সক্রিয় হয়ে থাকে। কিছু ধাতব পদার্থের আকারের উপর ডিপেন্ড করে, যে সকল ধাতব পদার্থ আকার তুলনামূলকভাবে একটু বড়
সেটা অত্যন্ত সক্রিয় থাকবে। কারণ আমরা জানি ধাতব পদার্থের আকার যদি বড় হয় তাহলে সর্ববহিস্থ ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ একটু কম থাকবে, তাহলে সহজেই সে তার বাইরের ইলেকট্রনটি ত্যাগ করে মানে অন্য পরমাণুর সাথে, অন্য মৌলের সাথে বা ধাতবের সাথে সে বন্ধনে অংশগ্রহণ করতে পারে। তাহলে আমরা সক্রিয়তাকে এটাই বলবো যে ধাতব পদার্থ তাদের সর্ববহিস্তর ইলেকট্রনগুলো ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়ে যত দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, বন্ধন গঠন করতে পারে, ততই তাকে আমরা বলবো অধিক সক্রিয় ধাতব পদার্থ। এই সক্রিয়তার উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন সারণীতে সাজানো হয়। বিভিন্ন সারণীতে সাজানো হয়, আর এই সারণীকেই আমরা বলি ধাতুর সক্রিয়তা সিরিজ। যেমন আমরা একটা সাধারণ নাম দিয়ে এদেরকে একটা গ্রুপে স্থান দিই, সেটা হলো কে না কে মেঘ এবার এলো যেন ফিরে পাবে, হায় কুবরা হাজির পিটাবে আমায়। অর্থাৎ কে দিয়ে আমরা পটাশিয়াম, না দেওয়া সোডিয়াম, কে দিয়ে আবার ক্যালসিয়াম ইত্যাদি, এভাবে আমরা ধাতব পদার্থগুলোকে একটা সারণীতে সাজিয়ে এই যে সিরিজ আমরা লিখবো সেটাকে ধাতুর সক্রিয়তা সিরিজ আমরা বলবো।